আরে সোফা পরিষ্কার করে এটাকে। আরে দাদা ঠিক করে মেকআপটা করুন না। আমাকেও পাফ করে দাও, 2 ঘন্টা ধরে বসে আছি আমি। দাও, আয় না। স্যার প্রয়োজন অনুযায়ী সবই রেডি আছে, শুধু ওই ঈশানী ম্যাডাম এলেই হলো। ম্যাডাম আসবে, জানি না কখন আসবে। আরে যাও গিয়ে দেখে আসো। আরে স্যার উনি যখন আসবেন আমরা জানতে পেরে যাব। জানি না কখন আসবে, সবার 12টা বেজে যাচ্ছে যে। এই মহারানী যে কোথায় থাকেন কে জানে। হ্যালো ঈশানী ম্যাম। মেকআপ রুম রেডি আমার? হ্যাঁ ম্যাম, যেমন আপনি বলেছিলেন তেমনই আছে। আর আপনার ফেভারিট রুম ফ্রেশনারও আছে। আর একটা কাজ করো, ডাইরেক্টরকে গিয়ে বলে দাও 2 থেকে 3 ঘন্টা তো লাগবেই আমার। আর আমার মুডের উপর সবকিছু, যে আমি নিজেই রেডি হয়ে সেটে চলে আসবো, ঠিক আছে? ওকে ম্যাম, চলো। স্যার স্যার ঈশানী ম্যাম চলে এসেছেন। এসে গেছেন? বিভু দেখ, মহারানী তৈরি হয়ে এলেই ওনাকে কিন্তু শটটা ভালো করে বুঝিয়ে দিবি। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি কিন্তু ওর নাটক সহ্য করতে পারি না। ইয়েস স্যার। আর ও যদি আমায় ঘুরিয়ে এক থাপ্পড় দিয়ে দেয় তো? তাহলে খেয়ে নিবি একটা থাপ্পড়। স্পট শোন, ঈশানী ম্যামের জুস আর লোকাল দই শিগগিরই গিয়ে দিয়ে, নয়তো শুট ক্যান্সেল করে দেবে। যা। শোনো, হ্যাঁ এইসবের মানে কি? তোমরা এইভাবে ছুটছো যেন কোনো বাঘিনী এসে গেছে। যাও তাড়াতাড়ি গিয়ে ঈশানীকে রেডি করো। আমি এক্ষুনি ডাইরেকশন টিমকে বলে আসছি। স্যার, জানি ঈশানী অনেক বড় স্টার, কিন্তু আমরা ওর চাকর নই। সেটাই তো, সকাল 9টা থেকে আমরা রেডি হয়ে ওয়েট করছি, আর উনি এখনো পর্যন্ত এলেন না। এতটা সময় হয়ে গেল, 3-4 বার টাচ আপও করে ফেললাম। তাহলে আমি কি করব? বিশাল স্যার 1 বছরের ওই 7 চুন্নির কন্ট্রাক্ট নিয়ে রেখেছে, আর তার উপর থেকে তোমরা এখানে বসে বসে আমার মাথা খাচ্ছ। প্লিজ একটু কোঅপারেট করার চেষ্টা করো। কোঅপারেট মাই ফুট! আমি ওর কায়দা আর সহ্য করতে পারছি না। আমি চললাম এখান থেকে। আমি প্রোডিউসারের চেক ফিরিয়ে দেব, কিন্তু আমি এভাবে কাজ করব না। বাই। আরে 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 ম্যাডাম একটু শুনুন। আরে আরে স্যার আপনি একটু গিয়ে বলুন। স্যার স্যার আজকে যদি শুটিং ক্যান্সেল হয় না, তাহলে প্রোডিউসার সবার ছুটি করে দেবে। যেতে দে ওদেরকে। এক ঈশানী কিন্তু 100 জন সমিনার মতো। বিভু, অনেক দেরি হয়ে গেছে। কোথায় ও? একটু তাড়াতাড়ি ডাক। স্যার ও জুতো খুলে মারবে আমাকে। লিখে রাখো, ও আর সেটে আসছে না। ঈশানীর অহংকারই ওকে একদিন শেষ করবে। আরে যা, তুই ডেকে নিয়ে আয় ওকে। যা যা যা। আরে যা না। যাচ্ছি স্যার।
ম্যাডাম ম্যাডাম আপনি রেডি থাকলে আমি ভেতরে আসবো? ম্যাডাম এখান থেকে চলে যা, না হলে আমি তোর পা ভেঙে দেবো। পারলি না? ও বললো বাইরে যেতে, তুই পালিয়ে আমার কাছে চলে এলি। ভেতরেই তুই যেতে পারলি না। ওনাকে না বলে আমি ভেতরে কি করে যেতাম? আপনি জানেন না স্যার, গলা টিপে মেরে দিত স্যার। 3 ঘন্টা ধরে ও মেকআপ করছে আর এখানে শুটিং এর টাইম চলে যাচ্ছে আর তুই তোর গলা নিয়ে পড়ে রয়েছিস। আমি গিয়ে দেখছি, চল চল। ঈশানী, স্যার স্যার প্লিজ, ম্যাডাম রেগে আছেন মনে হচ্ছে, শুটিং ছেড়ে চলে যাবেন। আমি তোকে বলছি একদম চুপ করে থাক। ঈশানী দরজাটা খোলো, এরকম চলবে না, দরজাটা খোলো। আরে ম্যাডাম এই টুপিটা পড়েছেন কেন? এটা তো সিকোয়েন্সই নেই। উনি এরকম বসে আছেন কেন? এই মহিলার যে কি অহংকার আমি বুঝি না। ঈশানী উত্তর দাও, আমাদের দিকে তাকাও। ঈশানী, ঈশানী। আমি কোনোদিনও আর ওই ঈশানীর সঙ্গে কাজ করব না। আমিও কারোর থেকে কম নই। আরে এত টেনশন করছো কেন তুমি? তুমি দেখে নিও, আমি তোমাকে এর চেয়েও বড় কাজ দেব। আমি মাকে একটু ফোন করে জানাচ্ছি যে আজকে আমার দেরি হবে। ঠিক আছে, তুমি মাকে ফোন করে নাও, আমি ভেতরে তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে। কে? সামনে এসো। এই টুপিটা, এটা এইখানে কি করে? নৃশংসভাবে গলা কাটা হয়েছে। হ্যাঁ স্যার, এই অদ্ভুত রকমের মেকআপ আর লাল রঙের হ্যাটটাও রাখা আছে। মারা যাওয়ার পরে খুনি আবার চড়া মেকআপও করিয়ে দেয়, আবার লাল রঙের হ্যাট। খুব অদ্ভুত একটা কেস। স্যার এই মেকআপ আর সমস্ত কিছু ওই খুনি করেছে। আচ্ছা, ঈশানীর সঙ্গে শেষ কে দেখা করতে এসেছিল? আমি এসেছিলাম স্যার এখানে, কিন্তু উনি ভেতর থেকেই বলে দিলেন যে পালাও এখান থেকে, না হলে তোমার পা ভেঙে দেবো। পা ভেঙে দেবো? কেন? স্যার অ্যাকচুয়ালি ঈশানী নিজের ইচ্ছারই মালিক ছিল আর ও নিজের ইচ্ছেতেই শুটিং এ আসতো, আর কেউ যদি ভুল করে ওনাকে কিছু বলে ফেলতো তাহলে ও নিজের থেকেই শুটিং ছেড়ে চলে যেত। স্যার তার মানে এরকম অনেক লোক আছে যারা ঈশানীকে পছন্দ করে না। ঈশানী? কি হয়েছে ঈশানীর? কে করেছে এইসব? আপনি কে? আসলে এই যে অ্যাড শুট হচ্ছিল এটা আমারই, আমি মালিক এই কোম্পানির। ঠিক আছে, আপনি ভিতরে আসুন। আচ্ছা, তুমি পরে আবার কখন এসেছিলে প্রীতম আর বাকিদের সঙ্গে? স্যার অল্প কিছু সেকেন্ডের জন্য, বলতে পারেন খুব বেশি হলে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে? 1 মিনিটের মধ্যে এত কিছু করে ফেললো? স্যার, হুম? স্যার এক সেকেন্ড, এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। বাকি সব জামা কাপড় ঠিক আছে, কিন্তু এই যে এই জামাটা দেখুন, মনে হচ্ছে যেন কেউ কাঁচি দিয়ে কেটেছে। আর স্যার এখানে রক্ত পড়ে রয়েছে। খুনি আগে থেকে এখানে লুকিয়েছিল। স্যার হতে পারে কিকু যে আওয়াজটা শুনেছিল সেটা ঈশানীর মৃত্যুর।
হতেও পারে। আচ্ছা, ঈশানীর সঙ্গে কি কেউ দেখা করতে এসেছিল? না স্যার, আর তো কাউকে আসতে যেতে দেখিনি আমি। আচ্ছা স্যার, এমন নয় তো যে খুনি ঈশানীর ঘরে আগে থেকেই লুকিয়েছিল? অ্যাকচুয়ালি সেটাই হয়েছে। খুনি আগে থেকে এখানে লুকিয়েছিল, তারপর নৃশংসভাবে খুন করে, তারপর এইভাবে মেকআপ করায়, তারপর চেয়ারে বসায় আর লাল রঙের হ্যাট পরিয়ে যায়। সব করতে তো সময় নিশ্চয়ই লেগেছিল। স্যার, স্যার এই দেখুন, ঈশানীর টপটাও তো কাটা। এটাকেও কাটা হয়েছে, ওদিকেও ড্রেসটা কেটেছে, এদিকে টপটাও কেটেছে। মনে হচ্ছে এটা ইচ্ছে করে করা হয়েছে। স্যার, এই কটন স্যার। মনে হচ্ছে মেকআপ করার জন্য ব্যবহার করা হয়েছিল। অংশু, এই জিনিসগুলো আর বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাও, ততক্ষণ আমরা বাইরেটা দেখে আসি। স্যার, খুব অদ্ভুত ব্যাপার, কেউ খুনিকে যেতে আসতে দেখেইনি। যাতায়াতের ব্যবস্থাটা আগে থেকেই করে রেখেছিল খুনি, নিজের কাজ করেও ঠিক সময় পালিয়ে যায়। কিন্তু স্যার এমন কি প্ল্যান করেছিল যে ইউনিটের কোনো মেম্বারই ওকে দেখতেই পেল না? এত কিছু হয়ে গেল এখানে, আর এখানে বসে বসে ঘুমোচ্ছে। এই, বলুন তুমি এখান থেকে কাউকে যেতে দেখেছো? সাহেব, আমি তো এই 5 মিনিট আগেই এলাম। 5 মিনিট আগে? এটা শুটিং এর টেম্পো না? হ্যাঁ সাহেব, এটা শুটিং এরই টেম্পো। তাহলে এই টেম্পো একটু আগে বাইরে কখন গিয়েছিল? সাহেব, এই ধরুন 1:30-2 নাগাদ হবে। 1:30-2টোর সময়? স্যার, ঠিক ওই সময় তো ঈশানীর খুন হয়েছিল। যখন টেম্পোটা বাইরে গিয়েছিল তোমার সঙ্গে অন্য কেউ ছিল? না তো। আচ্ছা, পেছনে কেউ বসেছিল? তুমি কাউকে আশেপাশে দেখেছো? ম্যাডাম, পেছনে তো জিনিসপত্র থাকে, পিছনে যদি কেউ বসে থাকে তো আমি দেখিনি। এর থেকে ভালো উপায় আর কি হতে পারে এখান থেকে খুনির পালিয়ে যাওয়ার? এটা এখানে পড়ে আছে, এটা এখানে কে ফেললো? শুটিং এ তো কোথাও ধুলো বা মাটি ছিল না। এই মাটির টুকরোটা কোথা থেকে এলো? সাহেব, এখানে তো প্রপার্টি জিনিসপত্র থাকে। প্রপার্টির জিনিস, আর তাতে পিওপির টুকরো, মানে কেউ তো ছিল এখানে। হ্যালো, কি? কোথায়? আপনি ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, আমি মানিক, এই দোকানের মালিক। এ আমার ওয়াচম্যান আপনাদের ফোন করেছিল। দেখুন না স্যার, এখানে লাশ আছে। দোকানটা খুলুন একটু। হ্যাঁ স্যার। তুমি এখানে দাঁড়াও। আচ্ছা স্যার। স্যার, স্যার একেও একদম ঈশানীর মতোই মারা হয়েছে। এই দেখুন, খুব সরু ধারালো জিনিস দিয়ে এর গলা কাটা হয়েছে। স্যার এই দেখুন, এর টপটাও ঠিক সেইভাবেই কাটা হয়েছে। এর মেকআপটা ক্লিন করো, দেখো তো একে। ইয়েস স্যার। এই লাশটা দোকানে এলো কি করে? স্যার, আমি জানি না। দোকান তো বন্ধ ছিল, আপনি তালা খুললেন, লাশটা কি আপনি চলে এলো এখানে? স্যার, আমি কি করে বলবো এসব কি করে হলো? এই লাল টুপি আর এর ড্রেসগুলো আমার দোকানের নয়, আর আমি এই মেয়েটিকে তো প্রথমবার দেখছি। স্যার, স্যার মেকআপ উঠে গেছে।
এ তো সমীরা না? এরই তো মডেলিং এর ছবি আমরা ওখানে দেখেছিলাম। হ্যাঁ স্যার। এই দোকানের চাবি আপনার কাছে ছাড়া আর কার কাছে থাকে? আমার বউ সোনালির কাছে, কিন্তু ও তো পাটনায় গিয়েছে। আচ্ছা, তুমি ডিউটি করছিলে আর একটা লোক এখানে খুন করে যায় আর লাশটাকে দোকানের মধ্যে রেখে যায়। তুমি এখানে কি করছিলে? কিছু দেখোনি তুমি? দেখেছি সাহেব, কিন্তু সে খুনি কিনা সেটা জানবো কি করে? হ্যাঁ, কে ছিল সে? তা তো বলতে পারবো না, কিন্তু সে একজন মহিলা ছিল। যখন বেরোচ্ছিল আমি পেছন থেকে দেখেছিলাম। সে লাল রঙের একটা কোট পরেছিল, ওর চুল লম্বা ছিল আর মাথায় একটা লাল টুপি পরেছিল। আর হ্যাঁ স্যার, ডাস্টবিনে কিছু একটা ফেলে গেছিল। মানে স্যার, খুনি একজন মহিলা? ডাস্টবিনটা কোথায় যেখানে খুনি কিছু ফেলে গিয়েছিল? ওই যে স্যার, ওইদিকে। স্যার, এটা তো ফিশিং এর জিনিসপত্র, মাছ ধরার কাঁটা। স্যার, এতে তো রক্ত লেগে আছে। ও, মনে হচ্ছে এটা দিয়েই খুন করা হয়েছে। দিনে দুপুরে ঝলমলে রোদে শুটিং স্পটে কেউ মেকআপ রুমে আসে আর ঈশানীকে মেরে ফেলে, আর তোমাদের মধ্যে কেউ কিছু দেখেনি আর কেউ কিছু শুনেওনি। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ঈশানীর পারমিশন ছাড়া কেউই ভিতরে ঢুকতে পারতো না রুমের। ইনফ্যাক্ট ও ভিভুকে ও রুমের বাইরে দিয়ে তাড়িয়ে দিয়েছিল। আর তারপরে যখন আমরা গিয়ে দেখলাম ও মরে পড়ে রয়েছিল। চলো স্যার। স্যার, কাস্টিং ডাইরেক্টর কিকু। কিন্তু স্যার, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি কি সমীরা আর ঈশানীর গলা কেটেছি নাকি? এই চুপ! তুমি সেই কাস্টিং ডিরেক্টর না, যে ঈশানী আর সমীরাকে অনেকদিন থেকে চেনে, ওদের মডেলিং এর প্রথম দিন থেকে? হ্যাঁ স্যার। আর বিরাজের শুটিং এ তুমি ওদের পাঠিয়েছিলে তো? হ্যাঁ স্যার। মানে তুমি এটা ভালো করেই জানতে যে ওকে কখন আর কোথায় পাওয়া যায়। দেখুন স্যার, আমার ভুল হয়ে গেছে। এবার আর আমি কাউকে কোথাও পাঠাবো না। আসলে 5 বছর আগে আমি ওই কাজ ছেড়ে দিয়েছিলাম। 5 বছর আগে কাজ ছেড়ে দিয়েছিলে? কিছু মেয়ে আমার বিরুদ্ধে কেস করে দিয়েছিল। ও, সেই জন্যই আমার অফিস বন্ধ হয়ে গেল। তাহলে কালকে তুমি ঈশানী আর সমীরাকে ওর শুটে কি করে পাঠালে? আসলে বন্ধুত্বের কারণে আমি ওদের বিশালের শুটিং এ পাঠিয়ে দিয়েছিলাম স্যার, কিন্তু এর সবে আমার কোনো সম্পর্ক নেই স্যার। ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি তুমি কিছু জানো না, কিছু করোনি, কিন্তু একটা কথা মনে রেখো, যদি দরকার পড়ে তোমাদের সবাইকে আবার ডেকে নেব। স্যার, তুমি যেতে পারো। এদের 3 জনের ওপর কড়া নজর রাখতে হবে। দেখো ওরা কোথায় কোথায় যায়, কার কার সঙ্গে দেখা করে। স্যার, কিন্তু খুনি তো একজন মেয়েই না। হ্যাঁ, খুনিটা তো মেয়ে, কিন্তু এই খুনটা করতে হয়তো কোনো মেয়েকে ব্যবহার করা হয়েছে। সমীরা আর ঈশানী দুজনেই মডেলস ছিল, মডেলস। লাল টুপি, মারবার পরে সাদা রঙের অদ্ভুত মেকআপ, মারার জন্য ফেসিং এর মেটেরিয়ালস, আর তারপরে আর দেখো দুটো খুনেই সবকিছু একই রকম। স্যার, একটা কথা বুঝতে পারলাম না, যে খুনি মাছ ধরার জিনিস কেন ব্যবহার করলো খুন করার জন্য? স্যার, ভীষণ অদ্ভুত এই খুনি। আর একদিনে 2 জন মডেলকে খুন করলো এই খুনি। খোঁজ নিতে হবে যে সমীরা আর ঈশানী এরা দুজন মডেলিং ছাড়া আর কিছু করতো কিনা, আর মডেলিং করার আগে ওরা কি করত। আচ্ছা, এদের দুজনের মধ্যে কোনো যোগসূত্র নেই তো? আমাদের খোঁজ নিতে হবে। স্যার, চলো। স্যার, 2009-এ এরা দুজনেই এই যে দেখতে পাচ্ছেন এই মডেল এজেন্সিতে কাজ করত, যার মালিক এই কিকু। কিকু, কাস্টিং ডাইরেক্টর কিকু। এই কিকুর বন্ধ অফিসে আমাদের একবার যেতে হবে, দেখতে হবে হয়তো এর অন্যান্য মডেলসদেরও জীবন বিপন্ন। আবার এটাও হতে পারে যে আমরা
ওই মহিলার ব্যাপারে যদি কোনো সূত্র খুঁজে পাই। স্যার, আমাদের সন্দেহ একদম ঠিক হয়েছে। খুন করার জন্য ব্যবহার করা এই বিশেষ ধরনের অস্ত্র এক বিশেষ ধরনের ফিশিং কিটি। স্যার, আপনি শুনছেন তো আমি কি বলছি? হ্যাঁ শুনেছি সারিকা, কিন্তু আমি ব্যস্ত একটা অন্য কাজে। কি? খুনির হাইট মাপার কাজে। আরে বাহ সালুকে, খুনির হাইট কত তুমি জানতে পেরে গেছো? হ্যাঁ বস, এক মিনিট একটু এই দুজনের গলায় এই দাগটা লক্ষ্য করো। এই দাগটা দেখে বোঝা যাচ্ছে ওপর দিকে টানা হয়েছে, না সিধে না নিচের দিকে। মানে খুনি তারটা ধরে ওপর দিকে টেনেছে। এর মানে একদম পরিষ্কার খুনির উচ্চতা এদের থেকে বেশি ছিল। মানে স্যার ওই খুনি মহিলা এদের থেকে লম্বা? একদম ঠিক। আর মোটামুটি 5 ফুট 7 ইঞ্চি ছিল, এটা আমার ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন বলছে, ইনক্লুডিং ও যে জুতোটা পরেছিল সেটা শুদ্ধ। একবার হাত যদি আসে না, দেখিয়ে দেবো তখন মজা। 5 ফুট 7 ইঞ্চি হাইটের মেয়ে, যার মাথায় স্ট্রেইট আর লম্বা চুল রয়েছে। আর স্যার হয়তো ওর ফিশিং করার, মাছ ধরার খুব শখ ছিল, আর না হলে কোনো বিশেষ উদ্দেশ্যে ওই লোকটা এই জিনিসগুলো অর্থাৎ ফিশিং কিটের ব্যবহার করেছিল। সালুকে, মনে হচ্ছে মাছ ধরার এই জিনিসটা দিয়ে, মানে এই তারটা দিয়ে এদের দুজনের গলা কেটেছে। একদম ঠিক বস। কিন্তু ডক্টর সালুকে যে প্লাস্টার অফ প্যারিসের মতো মাটিটা পেয়েছিলাম আমরা, সেটা থেকে কিছু জানতে পারলাম? হ্যাঁ জানা গেছে সচিন বস, ওই জিনিসগুলো মূর্তি বানানোর কাজে লাগে। মূর্তি বানানোর জন্য? বস, টেস্ট করলেই বাকি কথা জানা যাবে। তুমি কবে বলবে সালুকে? বলবো একটু বাদে, কিন্তু একটা কথা বিশেষ করে বলতে চাই। সেটা কি? বস বস, এই দেখো, এই হচ্ছে সেই তার যেটা দিয়ে খুনি এদের গলা কেটেছে। খুনি যখন এদের গলা কাটার চেষ্টা করছিল, এরা নিজেদের বাঁচানোর জন্য হাতাহাতি করেছিল। ওই ঝটাপটির কারণে খুনির চোখের পলকের একটা চুল আমি এই তার থেকে পেয়েছি। মানে তুমি এই চুলটা ডিএনএ টেস্ট করবে, তাই তো? করতেই হবে। একটা খুনি মেয়ে যার হাইট 5 ফুট 7 ইঞ্চি, লম্বা আর স্ট্রেট চুল মাথায়, যার মাছ ধরার শখ আছে আর হয়তো মূর্তি বানানোর শখও আছে, ব্যাস এটাই আমাদের কাছে যথেষ্ট ওই মেয়েটাকে খুঁজবার জন্য। মাছ ধরার জিনিস দিয়ে যখন খুন করছে, তাহলে সমুদ্রের তীরেই এর নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ পাওয়া যাবে। কিন্তু স্যার আমরা শুধু ওর হাইট, ওর কালো স্ট্রেট চুল আর ওই টুপিটার ব্যাপারেই জানি। স্যার এই কটা ইনফরমেশন নিয়ে ওকে ধরতে পারাটা খুব মুশকিল মনে হচ্ছে। চেষ্টা তো করতেই হবে শ্রেয়া, প্রমাণ তো আপনা আপনি আমাদের কাছে চলে আসবে না। হ্যাঁ হ্যাঁ অংশু, এনাদের বলে দিয়েছো তো যে আমরা কোন মেয়েকে খুঁজছি? ইয়েস স্যার। আচ্ছা তাহলে তোমরা কি জানো এই মেয়েটার ব্যাপারে? স্যার আপনারা এরকম কোনো মেয়ের ব্যাপারে জানতে চাইছেন যে মাছ ধরতে যাওয়ার জন্য বোট ব্যবহার করে? একদমই। এরকম তো অনেক মেয়েই আসে আমাদের এখানে। দেখো, যে মেয়েটাকে আমরা খুঁজছি সেই মেয়েটা অনেকটাই লম্বা, মানে 5 ফুট 7 ইঞ্চির, লম্বা চুল, স্ট্রেট চুল। আর ওর বয়স প্রায় 25 থেকে 30 বছরের মধ্যে। লম্বা চুল, 25 থেকে 30 বছরের মধ্যে বয়স। এরকম 2-3 জন মেয়ে আসে আমাদের এখানে। ওদের ফোন নাম্বার আর অ্যাড্রেস চাই আমার। তোমরা যখন বোর্ড দাও তখন নাম আর অ্যাড্রেস অবশ্যই লিখো। নিশ্চয়ই সাহেব। এই 3 জন মেয়ে আসছে 5-6 মাস হলো আমাদের এখানে, নিজেদের কিছু বন্ধুদের সাথে। ঈশা আর অ্যানি, শিখা। ঈশা, অ্যানি আর শিখা, এই 3 জনের সঙ্গে দেখা করতে হবে। দেখতে হবে এদের মধ্যে কে সেই লাল টুপি পরা মেয়েটা। স্যার
কিকু স্যার ট্যাক্সি চুরি করেছিল আর কিছু মেয়েদের পেমেন্ট না দেওয়ার জন্য ওনার বিরুদ্ধে অভিযোগ করেছিল, সেই জন্যই অফিস বন্ধ হয়ে গিয়েছিল। আর এনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই স্যার। যে খুন হয়েছে সে 2008-এ কিকুর এই কোম্পানিতেই কাজ করছিল, সেই জন্য এটাও এখন সন্দেহের মধ্যে রয়েছে। বিরাজ, তুমি এটা বলো যে তুমি তো নিজে কিকুর সঙ্গে আর ওই মডেলগুলোর সঙ্গে কাজ করেছো, তো তোমার কখনো মনে হয়েছে যে এই মডেলরা কোনো বিপদের মধ্যে আছে বা কিকুর কাজের মধ্যে কোনো গন্ডগোল আছে? আমি ঈশানী আর সমীরার সাথে প্রথমবার কাজ করছিলাম, আর যতদূর কিকুর কথা, টাকা পয়সার ব্যাপারে নয় ছয় করা ছাড়া অন্য কোনো সমস্যা ছিল না ওর। স্যার, তিনজন মডেলেরই উচ্চতা, রং আর চুল উনির সাথে অনেকটাই মিলে যাচ্ছে। একটা কাজ করো, এদের সবাইকে প্রশ্ন করে দেখো যে মডেলিং ছাড়া এরা সব আর কি কাজ করে, কেননা ইনফরমেশনটাই যে আজকাল এদের মধ্যে অনেকেই মডেলিং করে না। আনি, 2012-তে আপনি মডেলিং ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ। এখন আপনি কি করেন? এখন আমি একটা ফিশারি স্টোর চালাই। শিখা, তাই তো? হ্যাঁ। তুমি তো একজন প্রিন্ট মডেল, সেটা তো আমরা জানি। এছাড়া আর কি করো তুমি? আমি কিছু করি না। আর আপনি কি করেন ঈশা দেবী? আমি মূর্তি বানাই। আচ্ছা, মূর্তি বানান। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা তো একদম খুনের মতন প্রোফাইল দেখছি। কোম্পানির নাম রেডিং। আমার সন্দেহ ঠিক, এই এজেন্সির মডেলদের মধ্যেই রহস্য আছে। স্যার, অ্যানি, ঈশা আর ডলি, এই তিনজনের প্রোফাইলই খুনির সাথে অনেকটা মিলে যায়। স্যার, এদের সাথে মূর্তি বানানো, মাছ ধরার সম্পর্কেও আছে স্যার। তো এদের প্রোফাইল আর পেশা দুটোই সন্দেহের মধ্যে পড়ে। এক কাজ করো, এদের তিনজনকেই ব্যুরোতে নিয়ে যাও। স্যার, ওই খুনি মেয়েটা যে ধরনের কাপড় পরেছিল সেই ধরনের কাপড় এসে গেছে স্যার। ভেরি গুড। পঙ্কজ, এদের তিনজনের নাম্বারস আমাদের কাছে আছে তো? ইয়েস স্যার। সেলফোন নাম্বারস একটু ট্রেস করো, দেখো যখন ওই দুজন মেয়ে খুন হয় তখন এরা কোথায় ছিল। ইয়েস স্যার। জয়ন্তী, স্যার। নিয়ে যাও এদের। হ্যাঁ স্যার, তোমরা তিনজন আমার সাথে আসো। কোথায়? এক্ষুনি বলছি, এসো। আরে স্যার, এটা তো সেই মহিলাই যাকে রাত্রেবেলা আমি এই টুপি আর পোশাক পরে থাকতে দেখেছিলাম। তাহলে তুমি খুব মন দিয়ে দেখো এদেরকে। এ কি সেই মহিলা, সেই মেয়েটি যে ওই রাতে খুন করেছিল? স্যার, ওই মহিলার মুখ আমি সামনে থেকে দেখিনি, যখন যাচ্ছিল আমি পেছন থেকে দেখেছিলাম। তুমি ওকে যেতে দেখেছিলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, দিশা তুমি ওখানে হেঁটে গিয়ে দেখাও। এ কিরকম জিজ্ঞাসাবাদের ধরন? তোমাকে যা বলছি তাই করো। না স্যার। না? না। ঠিক আছে, তুমি এসো আমার সাথে। দাঁড়াও, ওখান থেকে হেঁটে এসো। ইনিও নয় স্যার। এসো। স্যার, এর তো দেখছি ড্রেসটা বেশ ভালোই ফিট হচ্ছে। হ্যাঁ দেখছি তো। তাহলে অ্যানি, একটু হেঁটে দেখাও তো। এটাই স্যার, একদম এটাই। কি বাজে বলছো? স্যার, স্যার, যেই সময় সমীরা খুন হয়েছিল অ্যানির ফোন ওই এরিয়াতেই ছিল। শুনেছো অ্যানি? ওই এলাকায় তোমার ফোন ছিল যে মুহূর্তে ঈশানী আর সমীরা খুন হয়। তুমি যেতে পারো। আর আমি? তোমাকে তো ওয়েট করতেই হবে। স্যার, আমি কেন যেতে পারবো না? সেটা এই কারণে
যে খুনির চালচলন আর তোমার চালচলন একই রকম। আর তাছাড়াও সব থেকে বড় কথা যে তোমার ফোন ওই এলাকায় পাওয়া গেছে যেখানে ওই দুটো মেয়ে খুন হয়। স্যার এটা কি ধরনের কথা? আই মিন দুজনকে তো একরকম দেখতে হতেই পারে। আর তাছাড়া ওয়াচম্যান তো এটা বলেনি যে আমার চেহারার সাথে খুনির চেহারার মিল আছে। কিন্তু যখন খুনটা হয়েছিল সেই সময় তোমার মোবাইলের লোকেশনটাও ওখানেই দেখাচ্ছিল। আর এই সব কিছুই কোইন্সিডেন্স তো হতে পারে না। স্যার ওই সময় হাজারটা লোক ওই এলাকায় ছিল, তার মানে কি সবাই খুনি? ব্যাস ব্যাস, অনেক কিছু বলে দিয়েছো। বলো কেন খুন করেছো ঈশানী আর সমীরাকে? স্যার আমার উপর দুটো খুনের মিথ্যে দোষারোপ করছেন, আমি কিচ্ছু করিনি স্যার। এখন তো শুধু দোষারোপ করা হচ্ছে, শাস্তি পাওয়া তো এখনো বাকি আছে। সাজা? হ্যাঁ সাজা, খুনের সাজা ফাঁসি। স্যার আমি কিছু করিনি স্যার, আমি বলছি আপনাকে। বলো। কিন্তু আমার একটা শর্ত আছে। ওই শোনো, ওর আবার শর্তও আছে। ঠিক আছে বলো, কি শর্ত আছে তোমার? স্যার আমার 50 লাখ টাকা চাই। 50 লাখ টাকা? হ্যাঁ। ঠিক আছে, পেয়ে যাবে। আরে কিন্তু তুমি টাকা দিয়ে কি করবে? তোমার তো সাজা হবে। আপনি ওসব ছাড়ুন, আমি আপনাকে বলছি তো আমি কিছু করিনি। স্যার আমি শুধু ওনাকেই জানি যে খুনিকে চেনে। আর সে হলো শিখা। শিখা? তুমি এত কনফিডেন্টলি কিভাবে বলতে পারো? আপনারা তো বের করতেই পারেন তাই না? হ্যাঁ সেটা তো আমরা বের করবই। স্যার আমার টাকা? টাকা? কিসের টাকা? স্যার আপনি এক্ষুনি আমাকে বললেন দেবেন। কখন? না স্যার। না তো, আমি তো কিচ্ছু শুনিনি। কখন বললো? স্যার আপনারা কিন্তু আমাকে ঠকাচ্ছেন। না না না, দেখো অ্যানি, আমরা কাউকে ঠকাই না। হ্যাঁ নিশ্চয়ই ঠকাই যখন কেউ আইনের সঙ্গে খেলা করতে চায়, তখন কখনো কখনো সিআইডি টিম ঠকিয়ে দেয়। নিয়ে যাও একে। সিআইডি? আমি আবার এখন কি করব? আপনি কি করেছেন আর করেননি সেটার খোঁজ আমরা নিয়ে নেব, কিন্তু আপনি 1 নম্বরের মিথ্যুক সেটা আমরা জানতে পেরেছি। কি বলছেন আপনি? আপনি বলেছিলেন আপনি সমীরাকে চেনেন না। 2009-এ আপনার কোম্পানির রেডিংকের জন্য মডেলিং করেছিল সমীরা, এটা সত্যি? রেডিং? এটা আপনারা কি করে জানলেন? আমরা সব জানি। 2009-এর রেডিং ফটোশুট ক্যাম্পে ঈশানী আর সমীরা দুজনেই মডেলিং করেছিল, তাই না? ম্যাম এই কোম্পানিটা আমার নামে ছিল, কিন্তু আমি এই কোম্পানির সাধারণ ছোট একটা পার্টনার ছিলাম। এই কোম্পানির আসল মালিককে কেন জিজ্ঞেস করছেন না? আসল মালিক কে? চৈতালি, ওনাকে জিজ্ঞেস করুন। চৈতালি? এই কেসেই প্রথমবার শুনলাম। কোথায় থাকে ও? এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। যদি সিআইডি সবকিছু জেনে যায় তাহলে আমার কি হবে এবার? কে এখানে? এই লাইটটা কেন অফ হলো? এই লাইটটা কে অফ করলো? কে এখানে? কে এখানে আছে? শিখা সত্যি কথাটা বলছে না কেন কিছুতেই? স্যার প্রথমেই যদি সত্যিটা বলে দিত তাহলে কারোর প্রাণ যেত না। শিখা? 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 বাঁচাও! শিখা? শিখা? শিরা কাটতে পারেনি। ঈশিতা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, ফাস্ট। পালিয়ে গেল? কোনো অসুবিধা নেই, পালিয়ে যাবে কোথায়? স্যার কিছু পোড়ানোর চেষ্টা করেছিল এই যে।
শিখা, তো লম্বা চুল, এটা শিখার তো কিছুতেই নয়। তো পালানোর সময় চুল আটকে গেছে, দেখা যাক পালিয়ে কত দূরে যেতে পারে। আসুন স্যার। স্যার এখানে আমি তখন থেকে আসছি না যবে থেকে ওই কোম্পানির আমার আর চৈতালির পার্টনারশিপ বন্ধ হয়ে গেছে। জানি না কোথায় আছে এখন। বাড়িটা ভালো করে সার্চ করে দেখো, দেখো কিছু পাও কিনা। স্যার। হ্যাঁ জয়ন্তী। স্যার এই দেখুন। তো ওই খুনিটার মতোই পোশাক। স্যার এই বাড়িতে এটা এখানে কি করে এলো? দেখি বের করো তো বাইরে। ও তাহলে এই ব্যাপার। সালুখে, শিখার বাড়ির জানলা থেকে আমরা একটা চুল পেয়েছি, একটু ম্যাচ করে দেখো তো যে চুলটা তার থেকে পেয়েছিলাম। এটাই হচ্ছে সেই চুলটা স্যার, ওই মেয়ে খুনিটার চুল। বস, এই চুলটা আমাদের কোনো কাজে লাগবে না, অপ্রয়োজনীয় জিনিস। তার মানে? মানেটা এই বস যে খুনির চুলের ডিএনএ রিপোর্ট এসে গেছে। তো খুনি কোনো মহিলা নয়, খুনি একজন পুরুষ, একজন লোক যার বয়স 40 থেকে 45 বছর। এই টুপি, লম্বা চুল, স্যান্ডেল, এই সমস্ত ধোঁকাবাজি। তার মানে খুনি কোনো মেয়ে নয়, বরং মেয়ের ছদ্মবেশে একটা পুরুষ মানুষ। এটা কেন করেছে? মেয়ের ছদ্মবেশে কেন? খুন করার তো আরো অনেক সুযোগ ছিল ওর কাছে। মনে হচ্ছে এই খুনি মানসিকভাবে পাগল। খুনি কোনো পাগল নয়, শয়তান মেন্টালিটির লোক। ও শয়তান মেন্টালিটি, ভেবে চিনতে ও এসব করেছে। একটা কাজ করি, আমরা যতগুলো লোককে আমরা সন্দেহ করছি না, সবাইকে এখানে ডাকো, সবার ডিএনএ টেস্ট করাবো। আপনারা বলছেন না কেন? সবাইকে আমাদের এখানে নিয়ে এসেছেন কেন? এরকম জায়গায় নিয়ে এসেছেন, আমাদের কোনো টেস্ট হবে নাকি? আর আপনারা আমাদের সবাইকে সন্দেহ করছেন যে আমরা খুন করেছি। মনে হয় কোনো অপরাধ না করে আমাদের শাস্তি পেতে হবে। ব্যাস, অনেক কথা হয়েছে। খুনিকে খোঁজার এই একটাই উপায় আছে আমাদের কাছে। আসলে আমাদের হাতে খুনির একটা ঠোস প্রমাণ এসে পড়েছে। কি ডক্টর সালুকে? একদম ঠিক দা। আসল কথা হচ্ছে খুনি যতই চালাক হোক, যতই ধূর্ত হোক, কোনো না কোনো ক্লু আমাদের জন্য রেখে যায়। আর এইবারেও খুনি একটা ক্লু ছেড়ে গেছে, আর সেটা হচ্ছে চোখের পলকের একটা চুল। দেখুন, আমি অডিশন নিই, মেয়েরা সাজগোজ করে, মেকআপ করে, চোখে কাজল, আইলাইনার নেয়, তো এই সব কিছুতে আমার কি সম্পর্ক? তুমি তো বেশ ভালোই জানো যে একজন মেয়েই খুনি। সবাই জানে যে লম্বা চুলের মেয়েটা খুন করে বেড়াচ্ছে, আর আপনারা। কিন্তু আমাদের কাজ তো আমাদের করতেই হবে। স্যার আমাদের কি করতে হবে স্যার? তেমন কিছু নয়, তোমাদের মধ্যে প্রত্যেকের একটা চোখের পাতার চুল লাগবে আমাদের, আর তার ডিএনএ আমরা ওই খুনির ডিএনএ এর সঙ্গে ম্যাচ করে একবার দেখে নেব। আর সত্যি বলতে আপনারা যখন কিছু করেননি তখন ভয় পাওয়ার তো কিছু নেই। জয়ন্তী, ইয়েস স্যার। নিখিল, এসো। শুরু করো। দেখুন প্লিজ, আপনারা এরকম করবেন, আমার মাথাটা ঘোরাচ্ছে, আমি এসব করব না। আচ্ছা, তোমার শরীরটা এখনই খারাপ হওয়ার ছিল? স্যার আপনি আপনারই তদন্ত পরেও করতে পারেন। চলো প্রীতম, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, চলো। আরে চৈতালি কি কোনো হসপিটালে আছে নাকি? নিখিল স্যার, স্যার ঠিকই বলছি তো আমি? মিস্টার বিরাজ, নাকি তোমায় চৈতালির হাজবেন্ড বলাটাই উচিত হবে?
চৈতালি কোথায় বলে ফেল। চৈতালি আর এই পৃথিবীতে নেই। যাদের কারণে ওই পৃথিবী ছেড়ে চলে গেছে আমি ওদের সবাইকে, সমীরা আর ঈশানী, ওদের দুজনকেও চৈতালির কাছে পাঠিয়ে দিয়েছি। আর শিখা নামের যে মেয়েটাকে আপনারা বাঁচিয়েছেন আমি ওকেও ছাড়বো না। তুই সিআইডির সামনে বসে কাউকে প্রাণে মারার হুমকি দিচ্ছিস রে বিরাজ, খুব সাহস দেখছি। তোর বাড়িতে ঢুকেই আমরা বুঝতে পেরেছি যে সব খুনগুলোর পেছনে তোরই হাত আছে, আর এখন ডিএনএ টেস্টে প্রমাণও হবে সেটা। কিন্তু আমরা তোর মুখ থেকে সব শুনতে চাই। আমি তো আমার স্ত্রীকে ন্যায় বিচার দিতে চেয়েছিলাম, ব্যাস। শিখা, সমীরা আর ঈশানী, এই তিনজন হলো আমার স্ত্রীর আত্মহত্যার আসল কারণ। আর এই কথাটা আমি 5 বছর পরে জানতে পেরেছিলাম। এত বছর বাদে তুই কি করে জানতে পারলি যে এরা তিনজন তোর ওয়াইফের মৃত্যুর জন্য দায়ী? এটা 2009-এর ঘটনা। চৈতালি রেড ইঙ্ক নামে একটা কোম্পানিতে টাকা রেখেছিল, আর এই তিনজন মেয়ে সেটার সমান অংশীদার ছিল। মানিক তো শুধু নামের অংশীদার ছিল এদের মধ্যে। আমি সেই সময় ইউকেতে ছিলাম, আর এই তিনজন মেয়েকে আমি তখন চিনতামও না। কিন্তু এদের কোম্পানি যখন লসে রান করতে শুরু করলো তখন এরা তিনজন আমার স্ত্রীকে পাওনাদারদের সাথে মোকাবিলা করার জন্য একা ছেড়ে দিল, আর ওকে আত্মহত্যা করতে বাধ্য করলো। আর যতক্ষণে আমি ওর কাছে পৌঁছলাম ততক্ষণে ও গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিল। আমি এক মহিলার ছদ্মবেশ ধারণ করলাম আর আমার বদলা নিতে শুরু করলাম, যাতে আপনারা এটা ভাবতে শুরু করেন যে খুনি একজন মহিলা। শিখার বাড়িতে যেটা জ্বালিয়েছিলাম সেটা একটা প্রমাণ ছিল। ও আমাকে সন্দেহ করতে শুরু করেছিল। মানছি যে ওদের তিনজনের জন্যই তোর ওয়াইফ আজকের আর এই পৃথিবীতে নেই। তুই আইনের সাহায্য নিতে পারতিস, কিন্তু তুই সেটা করিসনি। নিজের ওয়াইফের মৃত্যুর প্রতিশোধ নিতে তুই খুন করতে শুরু করলি। এবার তোকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।